ত্রিলোচনটিকে যে কম্পাস সেটা এবার ঋতুজা বুঝতে পেরে কাছে গিয়ে বলতে লাগলো, "কি ভেবেছিস তুই? তুই আমাকে তোকে আমি চিনতে পারবো না?" হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে আমরা দেখতে পারবো। পৃথা মুক্তিকে বলতে লাগলো, "মুক্তিদি, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেবো?" মুক্তি তখন বলতে লাগলো, "না, না দরকার নেই। আমার ছেলে আসছে তো আমি আমার ছেলের সাথে চলে যেতে পারবো।" তখন পৃথার একটু সন্দেহ হয়ে যায়। এদিকে বাড়িতে এসে অখিলেশ ঋতুজাকে বলতে লাগলো, "আমার না একটা সন্দেহ হচ্ছে, যে সন্দেহটা আমি আগে করেছিলাম।" তখন এ কথা শুনে ঋতু বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো? শেষ কোনবার আমাদের সেই তোমার সৎ ভাইয়ের সাথে কথা হয়েছিল?" এই কথাটা বললে অখিলেশ তখন বলতে লাগলো, "আমার মনে নেই। আর ওদের মতো খারাপ লোকের সাথে না আমি যোগাযোগও রাখতে চাই না, সেটা তুমি বেশ ভালো করে জানো। ও আমাদের কত বড় ক্ষতি করতে চেয়েছিল।" তখন ঋতুজা বলতে লাগলো, "তাহলে তাহলে তুমি কেন ওকে সন্দেহ করছো?" তখন এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো, "ও মুক্তিকে এভাবে তাহলে কারা মেরেছে? আমার তো কেমন একটা সন্দেহ হচ্ছে।" আর প্রীতা সেই মুহূর্তে ঋতুকে ফোন করে সবটা বলে দেয় আর বলতে লাগলো, "এখানে ডাক্তার আসেনি কিন্তু নার্সকে দিয়ে ব্যান্ডেজ করিয়ে মুক্তিদি খুব তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছে। আমার না ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে।" এইদিকে বাড়িতে চলে আসে মুক্তি আর সেনাপতি। আর মুক্তিকে দেখে অখিলেশ তখন বলতে লাগলো, "মুক্তি তুমি ঠিক আছো তো?" মুক্তি তখন বলতে লাগলো, "অখিলেশ, বিশ্বাস করো আমি যে বেঁচে ফিরতে পারবো সেটাও আমি আশা করিনি। কি থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। ভাগ্যিস সেখানে একজন লোক এসেছিল আর ওই আমাকে বাঁচিয়েছে। না হলে তো আমি মরে যেতাম।" আর সোশ্যাল মিডিয়া ওই ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। আমি ওর সাথে কনট্যাক্ট করার আ তে কিন্তু চেষ্টা করেছিলাম। দেখতে পাই ওই মোবাইলটা সুইচ অফ। সেইজন্য কনট্যাক্টও করতে পারিনি। অন্ততপক্ষে ওকে তো থ্যাঙ্কস টা দেওয়া দরকার। তবে আমি এইটুকু শুনেছি ওরা প্রতিশোধ নেওয়ার জন্য নাকি আমাকে মারার চেষ্টা করছে। আমি এইটুকু শুনতে পেয়েছি। তবে কে বা কারা মুখে মাস্ক পরা ছিল আমি সেটা বুঝতে পারিনি। ঋতু তখন বলতে লাগলো, "শোন মুক্তি, তোর উপর যেহেতু এত বড় একটা প্রাণঘাতী হামলা হয়েছে, তাই পুলিশের কাছে যাওয়া দরকার।" এ কথা বলার সাথে সাথে মুক্তি তখন বলতে লাগলো, "না, না, পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। পুলিশ কি করবে? পুলিশকে কোনো খবর দেওয়ার দরকার নেই।" তখন ঋতু বলতে লাগলো, "না, না, কেন তুই পুলিশের কাছে যেতে চাইছিস না?" মুক্তি তখন বলতে লাগলো, "দেখ না, কিছুদিন আগে তোর উপরও হামলা হয়েছে, এখন আমার উপরও হামলা হয়েছে।" ঋতু তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার উপর হামলা হয়েছে। আমি তো সাথে সাথে পুলিশকে ইনফর্ম করেছি। তুই কেন করতে চাইছিস না সেটা বল তো?" তখন কিঞ্জল হঠাৎ করে বলে ওঠে, "মুক্তি তো অনেক এ কে কে কা কার কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। কোথা থেকে কিসে ফেঁসে যায় সেজন্য নিশ্চয়।" মুক্তি তখন বলতে লাগলো, "শোনো কিঞ্জল, তোমাকে একটা কথা বলি। আমি যতগুলো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না, তার সাথে কিন্তু তোমার দাদাও জড়িত ছিল। সেটা তুমি বেশ ভালো করে জানো। আর তুমিও কিন্তু অল্প বেশি জড়িত আছো। তাই একা আমাকে দোষারোপ করলে চলবে না।" ঋতু তখন বলতে লাগলো, "সবটা বুঝতে পারছি। কিন্তু কি করব? কি করব? তারপরেও তো পুলিশে খবরটা দেওয়া দরকার। পুলিশ অন্ততপক্ষে তদন্তটুকু করুক।" এই কথাটা বলার সাথে সাথে অখিলেশ তখন বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো? সবকিছুর পিছনে আমাকে কেন তুমি টেনে নিয়ে আসো সেটাই তো বুঝতে পারছি না।" তখনই সেনাপতি বলে উঠে, "না, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। পুলিশ কি করেছে? এই যে কম্পাসের এত বড় একটা ঘটনা হয়েছে, পুলিশ কি খুঁজে বের করতে পেরেছে এখনো? আমাদের কলেজে লাফিং গ্যাস ছুড়ে যে এমন কর্মকাণ্ড করেছে, কে করেছে সেটা পুলিশ খুঁজে বের করতে পেরেছে? পুলিশ কোনো কিছুই খুঁজে বের করতে পারবে না। তাই অযথা পুলিশকে এসব বিষয়ে না জানানোই ভালো হবে।" তখন এই কথা বলার সাথে সাথে মুক্তি বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছি। একদম ঠিক কথা বলেছিস সেনাপতি। কি করবি? পুলিশ কিছুই তদন্ত করে বের করতে পারবে না।" তখন বিহান বলতে লাগলো, "আচ্ছা মুক্তি মাসি, তোমার তো গাড়ি আছে। তাহলে তুমি কেন সবসময় অ এ এভাবে গাড়ি না নিয়ে বেরিয়ে পড়ো বলো তো?" মাহি তখন বলতে লাগলো, "দাদাভাই তো ঠিক কথা বলেছে মুক্তি মাসি। তুমি গাড়ি নিয়ে যাতায়াত করতে পারো, তাহলে তো আজকে তোমার সাথে এই ঘটনাটা ঘটতো না।" তখন কম্পাস মনে মনে বলতে লাগলো, "এই তো মাহি মোক্ষম জবাবটা দিয়েছে, যেটা আমি বলতে চেয়েও বলতে পারছি না।" তখন কম্পাস তাড়াতাড়ি বলতে লাগলো, "ম্যাডাম, আপনি আমাকে তো নিয়ে যেতে পারেন। আমি তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এখানে আছি। তারপরও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন না কেন? কেন আপনি একা একা বেরিয়ে যান?" মুক্তি তখন মনে মনে বলতে লাগলো, "তোমাকে নিয়ে গিয়ে আমি কি ঝামেলায় পড়বো নাকি? আর তুমি সাথে থাকলে এই কাণ্ডটা তো ঘটাতেই পারতাম না।" এদিকে কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আপনার অনেকটা লেগেছে। আপনি নেক্সট টাইম বেরোনোর সময় না আপনি আমাকে বলবেন। আমি আপনার সাথে যাবো।" আর তখনই বিহান রেগে বলতে লাগলো, "সবকিছুতে কম্পাসকে কেন টানেন আসা হয়? আমি তো সেটা বুঝতে পারছি না। মুক্তি মাসির উপর এত বড় হামলা হয়েছে। এখানে কম্পাসকে টেনে নেওয়া আসার কি হলো?"
তখন সবাই বলতে লাগলো, "হ্যাঁ, এইটা তো ঠিক কথা।" ঋতু তখন বলতে লাগলো, "আমার না বড্ড ভয় করছে। তোর উপরে এ প্রাণঘাতী হামলাটা কে করতে পারে? আচ্ছা মুক্তি একটা কথা বলতো, হাসপাতালে ডাক্তার আসার আগেই তুই ব্যান্ডেজ করে কেন চলে এসেছিস?" তখন মুক্তি বলতে লাগলো, "এই প্রীতা, প্রীতা খবরটা দিয়ে দিয়েছে।" তখন মুক্তি কথা ঘুরিয়ে বলে উঠে, "কি করব ঋতু? আমার এতটাই কষ্ট হচ্ছে, এদিকে ভয়টাও কাজ করছে। তাই আমি কি করব? যেখানে আঘাত লেগেছে সেখানে আমি একটা নার্সকে দিয়ে ব্যান্ডেজ করিয়ে চলে এসেছি। আমার না সেখানে আর সহ্য হচ্ছে না।" সেনাপতি তখন বলতে লাগলো, মা তুমি একদম চিন্তা করো না। আমি আছি তো। আমি তোমাকে দেখে রাখবো। তোমার কোনো সমস্যা হবে না। তুমি দেখবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।" তখন মুক্তি বলতে লাগলো, "তারপরেও না আমার কেমন একটা ভয় করছে। আমার মনে হচ্ছে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর হামলা করছে।" এদিকে কম্পাস সবটা বুঝে মনে বলতে লাগলো, "মুক্তি মাসি তাহলে এই প্ল্যানটাই করেছে? মায়ের উপর হামলা হয়েছে, তাই যে হামলাটা ও করার চেষ্টা করেছিল সেটা যেন ওর ঘাড়ে না আসে, সেজন্য ও নিজের উপর এমন একটা নাটক করল। ঠিক আছে মুক্তি মাসি আমি সবটা প্রমাণ করে দেব।" এদিকে সকালবেলা সেনাপতি উঠে বাবুলাল কাকার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে খাবার নিয়ে। প্রীতা তখন বলতে লাগলো, "শুনো সেনাপতি, তুমি এইভাবে বাবুলাল কাকার সাথে খারাপ আচরণ করতে পারো না।" তখন বিহান এসে বলতে লাগলো, "এই তোর সমস্যাটা কি রে? তুই এ বাড়িতে কেন পড়ে আছিস? যা এখান থেকে, তোর তো এ বাড়িতে থাকার কথা নয়।" তখন সেনাপতি বলতে লাগলো, "আমার মা অসুস্থ। আমার মাকে তো অন্ততপক্ষে আমাকেই দেখে রাখতে হবে। তোমরা যাই কিছু বলো না কেন?" আর তখন হঠাৎ করে কোকিল কণ্ঠে অ কেউ যেন কোকিলের কণ্ঠে ডাকতে থাকে। তখন প্রীতা বলতে লাগলো, "আজকাল যে কি দেখতে পাই, কি শুনতে পাই কিছু বুঝি না। এখন আবার কোকিল কোথা থেকে আসলো?" বাবুলাল কাকা তখন বলতে লাগলো, "সত্যিই তো কোকিল।" এদিকে বিহানকে ইশারা করে ডাকতে থাকে কম্পাস। তখন বিহান চলে আসে সেই জায়গাটাতে। আর জঙ্গলে এসে দুজন কথা বলে। তখনই কম্পাস বলতে লাগলো, "এটা মুক্তি মাসির নতুন প্ল্যান। মুক্তি মাসি যে মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল অনাথ আশ্রমে সেটা তো আমি জানতে পেরে গেছি। কিন্তু মুক্তি মাসি সেটা জানে না। আর তাই মুক্তি মাসি এখন প্ল্যান করে নিজের উপর একটা হামলা চালানোর চেষ্টা করেছে।" এদিকে মিস্টার চৌধুরী সেই উকিলের চৌধুরীর বাড়ির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, "এই পুরো বাড়িটা না একদিন আমি হাতিয়ে নেব। কিছুতেই আমি এ বাড়ির অধিকার ছাড়ব না। এ বাড়িতে সম্পূর্ণ অধিকার আমার। আমার।" অন্যদিকে কম্পাস কিভাবে মুক্তিকে জব্দ করতে পারবে সেই প্ল্যান করতে থাকে। এদিকে তখনই কম্পাসের কাছে ফোন আসে আর বলতে লাগলো, "বিশ্বাস করুন আপনাকে না পাল্টে দেওয়ার কথা বলেছে ওই ম্যাডাম।" কম্পাস তখন বলতে লাগলো, "সবটা আমি বুঝতে পারছি।" আর সেই মুহূর্তে তখনই চলে আসে ঋতু। ঋতু আসে কম্পাসের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, "কি ভেবেছিস? কি ভেবেছিস? আমি তোকে চিনতে পারবো না? আমি তোকে ঠিক চিনেছি। তুই যে কম্পাস সেটা আমি জানি।" কম্পাস তখন বলতে লাগলো, "মা তুমি কি বলছো?" তখন বলতে লাগলো, আমি অনেক আগে বুঝতে পেরেছি তুই আমার কম্পাস।" তখন কম্পাসের দিকে তাকিয়ে থাকে ঋতু আর কান্না করতে থাকে। কম্পাসও তখন বলতে লাগলো, মা তুমি আমাকে ভুল বুঝো না।"